এক গ্লাস পানি দাও। ভরকে গেল উষা। এই লোক কোথা থেকে এলো? সে তো ভেবেছিল আশিক এসেছে। তাকিয়ে দেখলো শামীম সোফায় বসে আছে। কিছু না বলে উষা রান্নাঘরে ঢুকলো। ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি না দিয়ে কফি বানিয়ে নিল। টি টেবিলের উপর কফি মগ রেখে ধপা ধপ পা ফেলে রুমের ভিতরে যাচ্ছিল। হঠাৎ মনে হলো জিজ্ঞাসা করা দরকার খেয়েছে কি না, কিন্তু কথা বলার ইচ্ছে হলো না। ভেবেচিন্তে এক টুকরো কাগজে কিছু লিখে বেরিয়ে এলো। শরীরের উপর একটা দলা পাকানো কাগজ এসে টুক করে পড়তেই খানিক চমকালো শামীম। সামনে উষা দাঁড়িয়ে আছে। সে কাগজ খুলে দেখলো লেখা আছে, কেউ কি খেয়ে এসেছে? মুখ চেপে হাসলো শামীম। চোখে চোখ রেখে রগর করে বলল, এত রাতে শ্বশুরবাড়ি এসেছি কি কাজে? খাওয়ার জন্যই এসেছি। জীবনে খাওয়া ছাড়া গুরুত্বপূর্ণ আর কি কাজ থাকতে পারে? উষা দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, ভাঙবে তবু মচকাবে না। কি জন্য এসছে মনে হচ্ছে আমি বুঝি না। কিন্তু মুখে কিছুই বলল না। খাবার গরম করে এনে টেবিলে রাখলো। শামীমকে খাবার দিয়ে তার জন্য তাদের ঘরের বিছানা করে নিল। ভেবেছিল এতক্ষণে বোধহয় অর্ধেক খাওয়া হয়ে যাবে শামীমের, কিন্তু এসে দেখলো ভিন্ন কিছু। খাবার যেমন রেখে গেছিল তেমনই আছে। শামীম হাত গুটিয়ে বসে রইল। এবার আর কথা না বলে থাকতে পারল না উষা। খাচ্ছেন না কেন? শামীম জিজ্ঞাসা করলো, তুমি খেয়েছো? সেটা জেনে আপনার কি কাজ? নিজের খাবার খেয়ে গিয়ে শুয়ে থাকুন। বাড়ির জামাইকে কেউ এমন অসম্মান করে? কত বড় সাহস তোমার! এক্ষুনি মুখে তুলে খাইয়ে দেবে। সমস্যা কি আপনার? আমি স্বার্থপর হয়ে বিয়ে করেছি। এখনও আমি স্বার্থপরই আছি। স্বার্থপরকে প্রয়োজন নেই বলে ফোন সুইচ অফ করে রেখেছিলেন। তাহলে স্বার্থপরের বাড়িতে কেন এসেছেন? আবার তার হাতে খেতেও চাইছেন? শামীম ছোট্ট করে বলল, সরি, রাগের মাথায় বলেছি। সত্যিটাই বলেছেন। সবাই সবসময় আমার উপরে জেদটাই দেখে। আমিও যে মানুষ, আমারও যে ভেতরে মন বলে কিছু আছে, সেটা কেউই বিশ্বাস করতে পারে না। অবশ্য আপনি আমাকে চেনেনই বা কদিন হলো। স্পষ্ট অভিমান টের পেল শামীম। হাত চেপে পাশে বসিয়ে দিল উষাকে। হাত ধুয়ে এক লোকমা খাবার উষার মুখের সামনে ধরল। উষা মুখ ঘুরিয়ে বলল, খেয়েছি আমি। খেলেও আমার সাথে আবার খাবে? সমস্যা কোথায়? ভরা পেট আমার। শামীমের নির্বিকার জবাব। চুপচাপ খেয়ে নাও। খেয়ে নিল উষা। সত্যি বলতে তার খাওয়া হয়নি রাতে। নিজেদের মধ্যে মনোমালিন্য থাকলে গলা দিয়ে খাবার নামে না। সবাই ডাকাডাকি করলেও সে পরে খাবে বলে শুয়ে পড়েছিল। রান্নাঘরে বাকি খাবার গুছিয়ে উর্মির ঘরে চলে গেল। অনেকক্ষণ এপাশ ওপাশ করে শামীম যখন দেখলো উষা আসছে না, তখন ফোন হাতে নিল। রাতের বেলা শ্বশুরবাড়ি এসে বউকে হাঁক ছেড়ে ডাকা কেমন বেমানান দেখায়। সবার কাছে তারও তো একটা সম্মান আছে। ফোন টাইপ করে পাঠালো। এখনো আসছো না কেন? তুমি কি ভাবির সাথে ঘুমিয়ে পড়েছো? উষা মেসেজ দেখে মনে মনে হাসলো। সে লিখল, অসভ্যের মতো রাত বিরতে মেয়ে মানুষকে বিরক্ত করতে লজ্জা লাগে না? লজ্জা কেন লাগবে? মেয়ে মানুষ যদি নিজে থেকেই বিরক্ত করার সুযোগ করে দেয়। ঘরে কি বউ নেই নাকি? নির্লজ্জ বেটা। আর একবার মেসেজ করলে ব্লক লিস্টে ছুঁড়ে মারবো। কেউ নেই, তবে একটা বউ আছে। আপাতত সে পাশে নেই, তাই তো রাত বিরেতে মেয়ে মানুষকে বিরক্ত করছি। ব্লক করবেন? করুন। আমি দিওয়ানা প্রেমিকের মতো 1 সেকেন্ডে আপনার বাড়িতে এসে হাজির হব। আচ্ছা, আসল কথাই জানা হলো না, আপনি কি সিঙ্গেল? ফ্লার্টিং করা বেটা মানুষ আমি বহুত দেখেছি, তাই এসব সাইডে রাখুন। তার মানে আপনি ইমপ্রেস, সরাসরি আমার সাথে প্রেম করতে চাইছেন? আমি কিন্তু এক পায়ে খাড়া, বউ বুকের এক পাশে, গার্লফ্রেন্ড অন্য পাশে। বাবু চলো না কাল শপিংয়ে যাই। তুমি আমায় শপিং করে দেবে, একটা আইফোন গিফট করবে, সারা দিন আমরা ঘুরবো ফিরবো, একেবারে ডিনার সেরে তারপর বাসায় ফিরবো। শামীম লিখল, দুঃখিত, আমি ব্রেকআপ করতে চাইছি। আমার বউয়ের অন্তত এত ডিমান্ড নেই। আর এই বার্তাটি আমার বউয়ের জন্য। রাত বিরেতে মেয়েরা আমায় ডিস্টার্ব করে, তাদের হাত থেকে বাঁচতে তোমাকে আমার এই মুহূর্তে বড্ড বেশি প্রয়োজন। নিচে একটা স্ক্রিনশট দিচ্ছি, দেখো মেয়েরা কিভাবে বাবু বাবু বলে তোমার স্বামীর মন টাকা দুটোই হাতিয়ে নিতে চাইছে।
উর্মিকে দেখে নিয়ে পা টিপে টিপে নিজের ঘরে এলো উষা। শামীমের শরীর থেকে কম্বল সরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, রাত বিরাতে মেয়েরা ডিস্টার্ব করে না? তা মেয়েটাকে গার্লফ্রেন্ড হওয়ার অফারটা কে দিল? শামীম দাঁত কেলিয়ে হাসলো, বলল, আচ্ছা, বউয়ের কি অভিমান কমেছে? না কমলে আমি একটা অফার দিতে পারি। উষা আর চোখে তাকালো। শামীম বলল, গার্লফ্রেন্ড বাদ, বউকে নিয়ে ঘুরতে যেতে পারি, কিছু শপিংও করে দিতে পারি, যদি সে চাই তবেই। উষা ভাব বাচ্চা বলল, কখন নিয়ে যাবে? যদি চাই তবে 2 দিন পর। এবার মুখোমুখি হয়ে বসলো উষা। মৃদু তেজ নিয়ে বলল, 2 দিন পর কেন? বিয়ের পর থেকে একবারও আমায় নিয়ে বেরিয়েছেন আপনি? আমি ভেবে রেখেছি অন্য কিছু, কাল গেলে অফিসের পর বের হতে হবে, কিন্তু 2 দিন পর মানে শুক্রবারে গেলে সারাদিন ঘোরাঘুরি করা যাবে। আচ্ছা। রাগ অভিমান শেষ হতে দেখে শামীম বলল, এবার তোমায় কিছু কথা বলি। বিয়ে সম্পর্ক কোনো পুতুল খেলা নয় উষা। সেদিন ভাইয়া তোমাদের বাড়িতে এলো, এমন একটা ব্যাপার নিয়ে চিন্তিত ছিলাম। তারপর তুমি কি করলে? উল্টাপাল্টা কথা শুরু করলে। নিজেকে এবার একটু ম্যাচিওর করার চেষ্টা করো। তার মানে এটা নয় যে নিজেকে কঠিন কলসে আবৃত করবে, নিজের চাঞ্চল্য স্বভাব বিসর্জন দেবে। শুধু একটু বুঝদার হও, ছেড়ে যাওয়া কোনো কিছু সমাধান হতে পারে না। আজ ভাইয়ার ভাবিকে দেখো, তারা দুজনের কেউই কিন্তু ভালো নেই। একটা ভুল সিদ্ধান্ত তাদের মধ্যে বিস্তর দূরত্ব সৃষ্টি করেছে, যা চাইলেও ঘোচানো সম্ভব নয়। ভাইয়ার কাজ ভাবিকে এতটাই আঘাত করেছে, যার কারণে ভাবির ফিরে যেতে মন টানছে না, অথচ কেউ আবার শান্তিতেও থাকতে পারছে না। চোখের সামনে ছেড়ে যাওয়ার এমন একটা জলজান্ত প্রমাণ দেখেও কিভাবে তুমি এসব চিন্তা মাথায় আনো? উষা মুখ ছোট করে বলল, মন খারাপ ছিল তাই হুট করেই বলে ফেলেছি আমি। কেন বলেছি আমি নিজেও জানি না। আপনি কল কেটে দিলেন, আমি আবার ট্রাই করলাম, আপনার ফোন সুইচ অফ। সেজন্যই খারাপ লেগেছে আমার। জীবন চলাকালীন ঝড়ের মাঝে রিয়ার জীবনও আরও একটি অনাকাঙ্ক্ষিত ঝড় এসে হানা দিল। হাসপাতালের ভদ্রমহিলা তানবীরের মা ছিলেন। বাসায় রিয়ার ছবি দেখিয়েছিল তানবীর। তার মা সরাসরি রিয়াকে দেখে তার স্কিন প্রবলেম নিয়েই যখন সমস্যার সৃষ্টি করেছেন, ওনার এক কথা, ঘরের এক বউ, তার মাঝে কোনো খুঁত থাকতে পারবে না। বউ দেখতে এসে মানুষ কত কথা বলে যাবে। তিনি চাচ্ছেন না তার ছেলের বউ দেখে লোক কটু কথা বলুক। রিয়া আজ তানভীরের মায়ের মাঝে নিজের মায়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। অনবরত ঝড়ের কবলে প্রতিটি জীবন দুর্বিষ্য হয়ে উঠল। তানভীর যতই ভরসা দিক না কেন, রিয়া কিছুতেই স্বস্তি পায় না। মায়ের কথা রাখতে গিয়ে তার ভাই তো ভালোবাসার মানুষটিকে ছেড়ে দিয়েছে। কোথাও একটা তার ভয় মাকে খুশি করার জন্য তানভীরও একসময় তার হাত ছেড়ে দিতে বাধ্য হবে। তার নিজের মা ভাইয়ের কর্মফল হয়তো তাকে ভোগ করতে হবে। মায়ের সাথে দেখা করতে নানার বাড়িতে এলো রিয়া। মাকে দেখে সে আঁতকে উঠল। তার কি মা কি হয়ে গেল? স্বাস্থ্যবান শরীর, রূপ লাবণ্য হারিয়ে বয়স যেন আরও 10 বছর বেড়ে গেল। চামড়ার রং মলিন হয়ে এসেছে, ঠোঁটে আগের মতন প্রফুল্ল হাসি নেই। ফুপিয়ে কেঁদে উঠল রিয়া। জীবন এতটা কঠিন কেন? সব কিছুতেই এত বিষাদ কেন? সমস্ত পরীক্ষা যেন তাদের জন্য অপেক্ষা করে আছে। নাসিমা বেগম মেয়েকে বুকে চেপে বললেন, কাঁদছিস কেন পাগলি মেয়ে? মা তো এখনো বেঁচে আছি। রিয়া অস্পষ্ট স্বরে বলল, আমি বেঁচে নেই মা, শুধু শরীরটা আছে, অন্তরটা মরে গিয়েছে। এসব কি ধরনের কথা রিয়া? মেয়ের চিবুক তুলে কপাল কুঁচকে ফেললেন নাসিমা বেগম। চিবুকে হাত বুলিয়ে চেহারা এদিক ওদিক ঘুরিয়ে দেখে বললেন, তোর মুখে এসব কদিন থেকে? এসব দেখে তো ভালো কিছু মনে হচ্ছে না। তোর বাবা ডাক্তার দেখায়নি? রিয়া ভেবেছিল মাকে কিছুই বলবে না, কিন্তু এবার ফুপিয়ে কান্নার শব্দে রূপ নিল। ফ্যাসফুসে গলায় বলল, তোমার মেয়েকেও আজ মানুষ বাছাই করছে। আমার চেহারা নাকি নষ্ট হয়ে গিয়েছে, কারো বাড়ির বউ হওয়ার যোগ্য নই আমি। নাসিমা বেগম কপট রাগ দেখিয়ে বললেন, কে বলে এমন কথা? আমার মেয়ে খাঁটি হীরা। এসব সমস্যা ডাক্তার দেখালেই সেরে যাবে। মানুষের স্বভাবেই অন্যের খুঁত ধরা। রিয়া হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। তার মা এমন কথা বলছে। সে তাচ্ছিল্য হেসে বলল, তুমি নিজেও তো খুদ ধরছো মা। ভাবি কি সুস্থ হতো না? এখন তো ভাবি অনেকটাই সুস্থ। তুমি
কিভাবে পারলে তার সাথে অবিচার করতে? আসলে আমরা নিজের দোষগুলো কখনোই দেখি না, দেখার চেষ্টাও করি না। তুমি যেমন ছেলের জন্য পারফেক্ট খুঁজেছ, তেমন সবাই খুঁজবে মা। এটাই দুনিয়ার নিয়ম। আমি ভালো তো জগৎ ভালো। লজ্জা হলেও তোমায় বলছি মা, 2 বছরের সম্পর্ক আমার। ওর নাম তানভীর। তার মাও আমাকে দেখেছেন। তিনি চাচ্ছেন না যে মেয়ের মাঝে খুঁত আছে সেই মেয়ে ওনার বাড়ির বউ হয়ে যান। একটা কথা ভাবো তো মা, ভাইয়া যেমন ভাবিকে ভালোবেসেও তোমার কথায় ছেড়েছিল, তানভীরও যদি একই কাজ করে আমার সাথে, মা হয়ে তোমার কেমন লাগবে বলো তো? তানভীর আমায় ভালোবেসেও দূরে ঠেলে দিতে পারে, তাহলে অন্যরা তো আরো আগেই নাক ছিটকাবে। যদি শ্বেতরোগ ভালো না হয়, আমার পুরো শরীরে যদি ছড়িয়ে যায়, সবাই তখন নিশ্চয়ই আমাকে দেখে নাক ছিটকাবে, কটাক্ষ করবে। হয়তো বাড়ি ভর্তি মেহমান, হই হুল্লোর মাঝেও আমাকে বাসার এক কোণে ভাঙা আসবাবপত্রের মতো পড়ে থাকতে হবে। আমার মুখ দেখতে চাইবে না কেউ। হুট করে চোখ পড়লে হয়তো আমাকে 2-4টা কথা শুনিয়ে দেবে। নিজেকে আড়াল করে চলতে হবে। এমনটাই তো হয়ে আসছে, তাই না? কোনো একটা মানুষ অন্ধ, পঙ্গু, কালো কিংবা তার কোনো একটা খুঁত আছে, মানুষ তাকেই কথা শোনে, অথচ এসবের তার কোনো হাত থাকে না। সৃষ্টিকর্তাই তাকে এইভাবে সৃষ্টি করেছেন। যেটাতে মানুষের হাত থাকে সেটা হলো চরিত্র। মানুষ চাইলে নিজেকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তুলতে পারে, আবার চাইলে নর্দমার কীটের চেয়েও অথম কোনো ব্যক্তিত্বে পরিণত হতে পারে। আশেপাশের মানুষগুলো কিন্তু তাদের কথা শোনায় না, বরং সালাম দিয়ে চলে, আর নির্দোষদের পায়ে পিষে মারে। নাসিমা বেগমের মুখ ছোট হয়ে গেল। আবার তিনি ভুলে গেলেন নিজের অন্যায়ের কথা। রিয়া আবারও বলল, যদি তানভীর তার মায়ের কথায় বাধ্য হয়ে আমার জায়গায় অন্য কাউকে ঘরে তোলে, তবে আমি মরে যাব মা। হয়তো আত্মহত্যা করে ফেলতে পারি। কলিজায় মোচড় দিয়ে উঠল নাসিমা বেগমের। ধমকে বললেন, এসব কি ধরনের কথা? কারোর জন্য কেউ মরে যায় না। মরে মা, শুধু সবাই দেখতে পায় না। মানুষের অভাবে এক একটা হৃদয় মরে যায়। ভাবির কষ্ট আমি আজ বুঝতে পারছি। কারো কষ্ট কেউ উপলব্ধি করতে পারে না যতক্ষণ না তারা সেই একই পরিস্থিতিতে পড়ে। আর কত পাষাণ হবে মা। মেয়ের বেলায় এসে আর সহ্য করতে পারছে না নাসিমা বেগম, অথচ উর্মির বেলায় ঠিকই নিষ্ঠুর হতে পেরেছেন। দিশেহারা লাগছে, অনবরতার চিন্তায় ঠান্ডার মাঝে শরীর ঘেমে উঠেছে। তানজিনের শরীর সুস্থ হতেই উষা শামীমের সাথে বাড়ি ফিরে এলো। রাহাতকে এখন ঠিকঠাক বাড়িতে দেখা যায় না। আজ বিকালে বাসায় ফিরে হুট করেই লিলিকে বলল, আমার ঘরে এসো। এতগুলো দিন গেস্ট রুমে থাকার পরও রাহাতের মুখে শোনেনি ঘরে এসে থাকো। আজ কি এমন বলবে? সবটা কি স্বাভাবিক হবে? ভাবতে ভাবতে হাত পা কাঁপাকাঁপি শুরু হলো লিলির। এক পা বাড়ায় তো 2 পা পিছিয়ে যায়, এমন দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে নিঃশব্দে প্রবেশ করলো। রাহাত লিলির অপেক্ষায় ছিল। তাকে প্রবেশ করতে দেখে দীর্ঘশ্বাস গোপন করে গম্ভীর গলায় বলল, আমার তোমাকে কিছু বলার প্রয়োজন আছে, কারণ আমাদের পরবর্তী জীবনের প্রতিটি পদক্ষেপ ভিন্ন হবে, ভোর হবে নতুন কিছু দিয়ে। বুকের ভিতরে দ্রিম দ্রিম হাতুড়ি পেটানোর শব্দ হলো লিলির। শ্বাসরুদ্ধকার অবস্থায় আছে সে। রাহাত তার মাঝের কথোপকথন হলো একেবারে গোপনীয় কথোপকথন। বিকেল পেরিয়ে রাতেও আজ তাড়াতাড়ি ফিরেছে সে। অনেক কাজ বাকি তার। রাতের খাবার শেষ করে সবাই ঘুমাতে গেল। রান্নাঘরে কাজ সেরে উষা ঘরে ফিরল। শামীম তার অপেক্ষায় জেগে রইল। কম্বলের নিচে ঢুকেই ঠান্ডা হাত জোড়া শামীমের শরীরে লাগিয়ে মিটিমিটি হাসলো। চোখ ছোট করে তাকালো শামীম, বলল, এর প্রতিশোধ আমি দ্বিগুণ হারে নেব। উষা ব্যঙ্গ করে বলল, দ্বিগুণ হারে নেব? আমি কি বসে থাকবো নাকি? সেটা সময় বলে দেবে। উষাকে পিছন থেকে 2 হাতের ভাঁজে বন্দি করে নিল। উষার হুট করে মনে হলো সে বেশ তাড়াতাড়ি শামীমের প্রতি ঝুঁকে গিয়েছে, অথচ তার ব্যক্তিত্বের সাথে এমনটা ঘটার কথা ছিল না। হয়তো পবিত্র সম্পর্কগুলোতে আল্লাহ আবেগ, ভালোবাসা, মায়া সবটা বাড়িয়ে দেন। সময়টা মধ্যরাত। পাকা মেন রোডে শাসা শব্দে ছুটে চলল বাস, ট্রাক। পিছনে ফেলে যাচ্ছে দানবীয় আকৃতির বিল্ডিং, বড় বড় গাছ।
রাহাতের জীবনও খানিকটা এমনই। সেও কিছু একটা পিছনে ফেলে ছোটার চেষ্টা করছে। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, রাহাত তখন কোনো একটি বাসের জানলায় মাথা ঠেকিয়ে রইল। বাসের যাত্রীদের মধ্যে কেউ জেগে নেই সে ছাড়া। জীবন যুদ্ধের খেলা থেকে পালিয়ে বাঁচতে এই উদ্বেগ তার। লিলিকে কখনোই তার মেনে নেওয়া সম্ভব নয়। সেদিন লিলির অতীত জানার পর তার প্রতি কোনো ধরনের অনুভূতি কাজ করেনি তার। ভিতর থেকে কোনো সহানুভূতি আসেনি, শুধু এইটুকু মনে হয়েছে মেয়েটার সাথে এমনটা না হলেও পারত। রাহাত শুধু তার উর্মির ভবিষ্যৎ নিয়ে ভেবেছে। সামনে তাকিয়ে সে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না। মনে হচ্ছে আমি এবার বাঁচতে চাই। বিয়ে হয়েছে ভেবে বাধ্য হয়ে লিলিকে মেনে নেওয়া সম্ভব ছিল না, আর না দুজনের ভবিষ্যৎ ভালো কিছুর সন্ধান দিত। উর্মিও তার কাছে ফিরত চায় না, আর নিজেকে বিসর্জন দিতে পারল না। আর কত স্যাক্রিফাইস করবে সে? মানুষ যখন একবার বুঝে যায় আপনি স্যাক্রিফাইস করছেন, তখন তারা এই আশায় থাকে যে এবারও আপনিই স্যাক্রিফাইসটা করুন। তাই তো আজ ছুটে চলল অজানা গন্তব্যে। তার লিখিত 2টো চিঠি জমা হলো, একটি তার কক্ষে, অপরটি ডাক বাক্সে। আজ বেশ আফসোস হচ্ছে। ইস, সেদিন যদি মাকে মানতে না পেরে এভাবে নিরুদ্দেশ হয়ে যেত, তবে জীবনে কতটা না সুখী হতো। মায়ের মনে যখন ভয় ঢুকে যেত ছেলে হারানোর, তখন হুট করে ফিরে এসে সবটা ঠিক করে নিতে পারত। এসব এখন কেবল আফসোস।